যে আন্দোলনগুলি বাংলাদেশে হয়েছে, আপনি সোহরাওয়ার্দী কলেজের আন্দোলন দেখেন, সেখানে ছাত্রলীগের সম্পৃক্ততা পাওয়া গেছে। শ্রমিক আন্দোলনের মধ্যে আওয়ামী লীগের ব্যবসায়ীদের এক ধরনের সম্পৃক্ততা পাওয়া গেছে। নাগরিক কমিটি অন্তর্বর্তী সরকারের কিংস পার্টি কিনা? নাগরিক কমিটি এই সরকারের কিংস পার্টি না। তাহলে এই যে ক্ষমতার সেন্টারে এবার কি তাহলে সেনাবাহিনী আর ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে কিনা? সেনাবাহিনী তো ডিসিশন নিবে না যে সে ক্ষমতায় থাকবে কি থাকবে না। এটা তো তাহলে তো সেনাবাহিনী তো তাহলে অটোনোমাস একটা সংগঠন। সেনাবাহিনী তো কোনো অটোনোমাস সংগঠন না। সংস্কার কাজটাকে ত্বরান্বিত করা, এটাকে ফ্যাসিলিটেট করা, তাহলে নির্বাচনটাও তাড়াতাড়ি আসবে। কিন্তু আপনার কাছে কোনো ধরা বাঁধার সময় নাই? এটা তো বাচ্চা ডেলিভারির মতো ব্যাপার না যে 10 মাস 10 দিন পরে বাচ্চা ডেলিভারি হবে, আমি টাইম দিয়ে দিলাম। হ্যাঁ। এটার তো আসলে ওইভাবে বলা যায় না। আচ্ছা, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, দেশটা যাতে সহি সালামতে থাকে আর কি। ওনার নাম শুনলেই ইদানিং এই দোয়াই আসে যে দেশটা সহি সালামতে যাতে থাকে। আপনি তো মইরা টইরা যাবেন, বাইচে তো থাকবো আমরা। বাংলা টেলিগ্রাফ আয়োজিত পলিটিক্যাল কম্পাসের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। আজ আমাদের সঙ্গে আছেন কবি, লেখক, বুদ্ধিজীবী ও জাতীয় নাগরিক কমিটির সদস্য তুহিন খান। তুহিন খান, স্বাগতম আপনাকে বাংলা টেলিগ্রাফের পলিটিক্যাল ক্যাম্পাস শোতে। আপনি তো জুলাই আগস্ট আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনে নিশ্চিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং এর আগেও আপনি আপনার লেখালেখি ও ভয়েস দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিরোধী রাজনীতির মুখ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তাই প্রথমেই জানতে চাই আপনার কাছে জুলাই আগস্ট আন্দোলনে 12 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত চলমান আন্দোলনে কোন দিনটি সবচেয়ে বেশি ক্রিটিক্যাল ছিল এবং কেন ছিল, এই গল্পটা যদি আপনি একটু আমাদের সঙ্গে শেয়ার করতেন। ধন্যবাদ মোত্তাকিন মুন, আপনাদের এই শোতে আমাকে দাওয়াত দেওয়ার জন্য। ক্রিটিক্যাল দিন যদি বলতে চাই তাহলে আমার কাছে আসলে কোনো একটা বিশেষ দিনের কথা বলতে পারবো না। কয়েকটা দিনই আসলে আমার মতে ক্রিটিক্যাল ছিল। তার মধ্যে ধরেন ফার্স্ট ক্রিটিক্যাল ডে ছিল যেদিন আবু সাইদ মারা যায়। আবু সাইদ মারা যাওয়ার আগের দিন, অর্থাৎ 15 তারিখ, যেদিন ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের উপরে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে হামলা করে। তার কারণ সেদিন ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে ছাত্রলীগ হামলা করার পরে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা মানে প্রথমবারের মতোই অনেকটা বলা যায় যে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে ছাত্রলীগের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং তাদেরকে করে আর কি, তাদেরকে একটা প্রতিহত করার ট্রাই করে। তো এইটা করার ফলে দেখা যায় ওই দিনটার থেকেই বেসিক্যালি ছাত্রলীগের বিরুদ্ধে একটা প্রতিরোধ যে গড়ে ওঠা, সেটা গড়ে ওঠে এবং যেটা ধীরে ধীরে আস্তে আস্তে সেটা সামনে অগ্রসর হয়। সেকেন্ড আমি বলবো ক্রিটিক্যাল ডে যেটা, সেটা ছিল 18 তারিখ, যেদিন প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা নেমে আসে। কারণ 17 তারিখ ঢাকা ইউনিভার্সিটি ভ্যাকেন্ট হওয়ার পরে অনেকেই ভাবছিল যে এখন আন্দোলনটা কিভাবে চলবে বা কি হবে অ্যাকচুয়ালি নেক্সট আন্দোলনের। তো প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা যদি সেদিন না নামতো তাহলে কিন্তু আন্দোলনটা এই গতিটা পেতো না আর কি। সো 18 তারিখটা আমি মনে করি যে সেকেন্ড ক্রিটিক্যাল ডে আর কি। ওই দিন সালাউদ্দিন শুভ্র আমাদের এখানে আসছিল, উনিও 18 তারিখেই। এবং হলো গিয়ে এরপরে আপনার 18 তারিখ এরপরে যখন কারফু কারফু যখন দেয়, কারফু দেওয়ার পরে আমি বলবো যে 19 তারিখ পরবর্তী 19 তারিখ যখন কারফু দেয় শাটডাউন, যেদিন কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়, সেটাও আমি বলবো একটা গুরুত্বপূর্ণ দিন ছিল এই আন্দোলনের ক্ষেত্রে। আর এই যে 6 তারিখের প্রোগ্রামটাকে 5 তারিখে এগিয়ে আনা, সেটাও একটা গুরুত্বপূর্ণ। সো আসলে প্রত্যেকটা দিনই তো গুরুত্বপূর্ণ, তার মধ্যে এই কয়েকটা দিন আমার কাছে মনে হয় যে যেগুলি আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল এই আন্দোলনের সময়। আচ্ছা। এখন শেখ হাসিনা সরকারের পতনের পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, সঙ্গে গঠিত হলো জাতীয় নাগরিক কমিটি, যেখানে আপনি সদস্য। নাগরিক কমিটি অন্তর্বর্তী সরকারের কিংস পার্টি কিনা? এই কোশ্চেনটা অনেকে অনেকভাবে করার চেষ্টা করছেন এখনো। আমি বলবো যে নাগরিক কমিটি এই সরকারের কিংস পার্টি না। তার কারণ হলো কিংস পার্টির যে আইডিয়াটা বাংলাদেশে, সেটা আমরা দেখছি যে এরশাদ যখন ক্ষমতায় ছিল তখন সে তার একটা পার্টি করছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনিও কিন্তু ক্ষমতায় থাকা অবস্থাতেই বিএনপি পার্টি করেছিলেন এবং এর পরবর্তীতেও আরও বিভিন্ন সময় কিংস পার্টির কিছু উদ্যোগ আমরা দেখেছি। তো কিংস পার্টি না বলছি এই কারণে যে এই যে এখন যে ইন্টারিম গভর্নমেন্ট, এটার আসলে আমি মনে করি কোনো একটা ভরকেন্দ্র নাই, মানে কোনো একটা নির্দিষ্ট কোনো পাওয়ার বেজ নাই। তার কারণ ধরেন যে উপদেষ্টা পরিষদে যারা আছেন তারা এক একজন এক এক জায়গার, এক একজন এক এক মন মানসিকতার, এক এক পলিটিক্যাল
লাইনের লোক, লাইনের লোক সবাই যে ছাত্রদের মধ্য থেকে উপদেষ্টা হয়েছে, ব্যাপারটা এরকম না। এরকম না। সো নাগরিক কমিটি যেটা হয়েছে সেটা মানে সেটা কিংস পার্টি তখনই বলা যেত যদি পাওয়ারের কোনো নির্দিষ্ট একটা ভর কেন্দ্র থাকতো, যেহেতু সেটা নাই। এবং এখন পাওয়ারে যারা আছেন তারা পলিটিক্যালি এক একজন এক এক লাইনের লোক, এক একজন এক এক লিনিংয়ের লোক। সুতরাং সবাই যে পাওয়ারের ক্ষমতার সবাই যে নাগরিক কমিটির প্রতি সমান ইতিবাচক, ব্যাপারটা তা না। এবং নাগরিক কমিটিও যে সরকারের ব্যাপারে খুব মানে কি বলে আনক্রিটিক্যাল, ব্যাপারটা তাও না। সুতরাং যেমন আপনারা দেখেছেন যে নাগরিক কমিটি কিন্তু প্রেসিডেন্ট যে চুপ্পু জি তাকে সরানোর জন্য একটা আন্দোলন করেছে, সেটা কিন্তু শেষ পর্যন্ত কিন্তু প্রেসিডেন্ট চুপ্পুকে সরানো যায় না। জানি তো যদি নাগরিক কমিটি কিংস পার্টি হইতো তাহলে কিন্তু সেটা সেরকম হতো না, হতো না। উল্টাটা ঘটতো আর কি। সেই কারণে আমি মনে করি যে এটা আসলে কিংস পার্টি না। সুতরাং যেই কমিটিটা নাগরিক কমিটি যেটা অভ্যুত্থানের শক্তি নিয়ে গঠিত হয়েছে, পলিটিক্যাল একটা ফরমেশন, সেটাকে আসলে এভাবে কিংস পার্টি বলাটা আমার মনে হয় উচিত হবে না। উচিত হবে না। কিন্তু আমরা তো দেখছি যে জাতীয় নাগরিক কমিটি মানে জেলায় জেলায় উপজেলাতে পর্যায়ে কিন্তু হচ্ছে কমিটি দিচ্ছে। এবং আমরা জানি বিএনপি একটা রাজনীতি মানে জাতীয়তাবাদের রাজনীতি করে, আওয়ামী লীগ করে গেছে ৭১-এর রাজনীতি, জামাতে ইসলামী ইসলাম ভিত্তিক আদর্শের রাজনীতি করে। এখন এই যে মানে ৫ আগস্টের পরে জাতীয় নাগরিক কমিটির এই যে উত্থান, উপজেলা পর্যায়ে কমিটি দেয়া, তারা মূলত কোন আদর্শের রাজনীতিটা করতেছে, এটা যদি আপনি একটু বুঝায় বলতেন বা ভালো না দেখেন, আদর্শের রাজনীতি তো এই যে ২৪-এর গণ অভ্যুত্থানের পরে আমরা দেখেছি যে আওয়ামী লীগের যে ৭১ কেন্দ্রিক রাজনীতি, সেই রাজনীতির চূড়ান্ত পর্যায়টা কি সেটা আমরা দেখেছি। বিএনপি তার একটা আদর্শ আছে, জামাতে ইসলামী তারও একটা আদর্শ আছে, সবাই যার যার আদর্শ নিয়ে রাজনীতি করছে। কিন্তু বাংলাদেশে জুলাই অভ্যুত্থানটা যেই কারণে হলো হলো এবং জুলাই অভ্যুত্থানটা যারা করলো, যেই জেনারেশনটা করলো, জি তাদের তো একটা জেনারেশনাল সে আছে, একটা জেনারেশনাল ফিলিংস আছে। ধরেন ধর্ম বনাম মুক্তিযুদ্ধ, হ্যাঁ এই যে একটা গ্যাড়াকলে আমরা পড়ে আছি অনেক দিন যাবত। আমরা মুক্তিযুদ্ধের পর থেকেই, বাংলাদেশ হওয়ার পর থেকেই আমরা এই গ্যাড়াকলে আছি। আচ্ছা কারণ যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা অনেকে বলেছেন যে মুক্তিযুদ্ধ হয়েছে ধর্মের বিরুদ্ধে, হ্যাঁ বা সেখানে আমরা ধর্মকে হারিয়ে দিয়েছি, হারিয়ে বা ৪৭ ছিল একটা ধর্মের জয়, ৭১ হলো ধর্মের পরাজয়। এই যে ন্যারেটিভস গুলি, এগুলি ছিল বাংলাদেশের পলিটিক্সে নানানভাবে। তো এই জেনারেশন আসলে কি সেটা, এই জেনারেশন এই অভ্যুত্থানের মধ্য থেকে কি বলতে চায় অ্যাকচুয়ালি, জি এই অভ্যুত্থানের ভাষা যদি আপনি বিশ্লেষণ করেন, এই অভ্যুত্থানের ল্যাঙ্গুয়েজ যদি আপনি দেখেন, এই অভ্যুত্থানে মানুষের পার্টিসিপেশন, সব ধারার সব বর্গের মানুষের পার্টিসিপেশনের জায়গাটা যদি দেখেন, ঐক্যের জায়গাটা যদি দেখেন, তাহলে দেখবেন যে নতুন একটা ল্যাঙ্গুয়েজ, নতুন একটা চিন্তা, নতুন একটা বাসনা তৈরি হয়েছে মানুষের মধ্যে, যেটা ওই যে বাসনাগুলি আপনার কি বলে ৭১ কেন্দ্রিক, ধর্মকেন্দ্রিক, জি বা এই যে বাসনাগুলি আছে, সেই বাসনাগুলির বাইরেও এক ধরনের বাসনা মানুষের মধ্যে কিন্তু তৈরি হয়েছে, হয়েছে এবং এক ধরনের রাজনৈতিক ন্যারেটিভগত শূন্যতাও তৈরি হয়েছে, একটা ভয়েড, ন্যারেটিভগত ভয়েড, বা নতুন ন্যারেটিভের প্রয়োজনীয়তা, মানে নতুন বাংলাদেশের প্রয়োজন। নতুন বাংলাদেশের একটা প্রয়োজনীয়তাও তৈরি হয়েছে নতুন ন্যারেটিভের। সুতরাং সেই জায়গাটা এখন নাগরিক কমিটি, ধরা যাক যে নাগরিক কমিটি ডেফিনেটলি অভ্যুত্থানের শক্তি হিসেবে সেই জায়গাটায় কাজ করতে চায়। এখনো আমাদের অনেক দূর পথ চলা বাকি নাগরিক কমিটির। ডেফিনেটলি তারা কোন আদর্শ নিয়ে কাজ করবে সেটা তাদের কাজে কর্মে আস্তে আস্তে স্পষ্ট হবে। অলরেডি অনেকের কাছে স্পষ্ট হচ্ছে যে তারা আসলে কি কোন বাংলাদেশকে তারা রিপ্রেজেন্ট করতে চায়, কোন আদর্শকে ধারণ করে নতুন বাংলাদেশের রাজনীতি করতে চায়। ভবিষ্যতে সেটা আস্তে আস্তে তাদের কাজে আরো স্পষ্ট হবে আমি মনে করি। হবে। তাহলে এই যে অনেকে যে বলছে যে জাতীয় নাগরিক কমিটি কেবলই জুলাই আগস্ট যে অভ্যুত্থান সেটার ভ্যানগার্ড হয়ে রয়েছে, বা হচ্ছে শুধু আহতদের যে দেখাশোনা, তাদের চিকিৎসা নিশ্চিত করা, এগুলোই কি তারা করবে কিনা? না, এগুলো তো আর সারা জীবন করবে না। ধরেন যে মানে এখন তো ইমিডিয়েট কাজটা কি, আমরা মনে করি নাগরিক কমিটি ডেফিনেটলি জুলাই আগস্ট অভ্যুত্থানের সপক্ষ শক্তি হিসেবেই আত্মপ্রকাশ করেছে। এবং নাগরিক কমিটির ঘোষিত যে ৮ দফা, সেখানে সেই ৮ দফায় এটাই বলা আছে যে জুলাই অভ্যুত্থানের যেই প্রতিশ্রুতি, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের জন্যই নাগরিক কমিটি কাজ করতেছে। আপনি গণতন্ত্রের কথা বলছিলেন, গণতন্ত্রের তো মেন এলিমেন্ট হচ্ছে আপনার নির্বাচন। তো জাতীয় নাগরিক কমিটি অন্তর্বর্তী সরকারকে কতদিন ক্ষমতায় দেখতে চায়, বা জাতীয় নাগরিক কমিটির কাছে অন্তর্বর্তী সরকারের যৌক্তিক সময় আসলে কতদিন? আচ্ছা, গণতন্ত্রের আমরা কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের কথাও বলছি, পাশাপাশি গণতন্ত্রের কথাও বলছি। নির্বাচন ডেফিনেটলি খুবই গুরুত্বপূর্ণ, এবং বাংলাদেশে গত যে 3টা নির্বাচন হয়েছে, 3টা নির্বাচন সাজানো নির্বাচন হয়েছে, এবং এই সাজানো নির্বাচনগুলি ফ্যাসিস্ট ব্যবস্থা বা ফ্যাসিস্ট
আওয়ামী লীগের ক্ষমতা কাঠামোকে সুসংহত করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে। রেখেছে। তো আমরা কিন্তু দুইটা কথা বলছি, একটা হলো সংস্কার আর আরেকটা হলো গণতন্ত্র। জি সুতরাং এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, তো ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের জন্য সংস্কারের জন্য একটা সময় তো ডেফিনেটলি দরকার। দরকার। এই সরকার কিন্তু তার নিজস্ব কোনো স্বার্থ নাই, এই সরকারের কিন্তু কোনো নিজস্ব স্বার্থ নাই যে সে পার্টি গঠন করে কিছু একটা করবে। এই সরকারের গভর্নমেন্টে যারা আছে তারা এক একজন এক এক ইসের লোক, তারা একটা কাজে একতাবদ্ধ হয়েছেন, একটা গভর্নমেন্টের দায়িত্ব নিচ্ছেন, আবার এই সংস্কার বা ইত্যাদি কাজগুলো করার পরে তারা কিন্তু আবার চলে যাবেন। চলে যাবেন। তাদের পার্সোনাল অনেকেরই কোনো ধরনের খায়েশ নেই। আচ্ছা। সুতরাং পলিটিক্যাল যেই কাঠামোগুলি আছে, ধরা যাক যে যে পাওয়ার বেসগুলি আছে আচ্ছা। বিভিন্ন জায়গায়, পুলিশ, তারপর প্রশাসন, এগুলিতে কিন্তু পলিটিক্যাল পার্টির যেই লোকেরা, জি ধরেন বিএনপি, জামায়াত বা অন্যান্য যে পলিটিক্যাল পার্টি, সেই পার্টি ঘনিষ্ঠ লোকেরাই কিন্তু ক্ষমতায়। মানে ধরেন আপনি যদি পুলিশের কথা বলেন বা আপনি যদি প্রশাসনের কথা বলেন, আমলাতন্ত্রের কথা বলেন, যে সমস্ত আমলারা প্রমোশন পাচ্ছে বা যে সমস্ত পুলিশ তারা আসছে ক্ষমতায়, যে সমস্ত অফিসাররা এখন ইসে আসছেন, তারা কিন্তু বা ধরেন যে কোনো সেক্টরেই আপনি যদি দেখেন যে যারা আওয়ামী লীগের পতনের পরে এক ধরনের পাওয়ার স্ট্রাকচারের উপরের দিকে এসেছে, কোনো না কোনো তারা পুরাতন পলিটিক্যাল পার্টির সাথেই যুক্ত কোনো না কোনোভাবে। সুতরাং আমার মনে হয় যে পলিটিক্যাল পার্টিগুলিরও সবার সাথে মিলে সেই সবাই সরকারকে যদি হেল্প করে, তাহলে আমরা চাই যত দ্রুত নির্বাচন হয় সেটাই বেটার। কিন্তু নির্বাচনের ক্ষেত্রে সংস্কারটাকে প্রাধান্য দিতে হবে, সেটা হলো পয়েন্ট। সংস্কার কাজটা অনেক বেশি ত্বরান্বিত হবে যদি সবাই মিলে আমরা হেল্প করি, মানে ঐক্যটা যদি থাকে, সবাই মিলে যদি সংস্কারের পিছনে কাজটা করে, সংস্কারের পিছনে এফোর্টটা দেয়, তাহলে সংস্কারটা অতি দ্রুত হবে, আদারওয়াইজ হবে না। আচ্ছা, সংস্কারের কথা আপনি বারবার বলছিলেন, এই যে এত এত সংস্কার কমিশন খোলা হলো, এরকম কমিশন খুললে তো মানে আরো দেখা গেছে যে আরো অনেক কমিশন খোলার বাকি রয়েছে, ঠিক আছে? এভাবে সংস্কার প্রস্তাব হয়তো বা দিতে পারবে, কিন্তু আলটিমেটলি সংস্কার যে করা একটা নির্বাচিত সরকার ব্যতীত, সেটা কি সম্ভব কিনা আদৌ? সংস্কার নির্বাচিত সরকার ব্যতীত করা সম্ভব কিনা সেটা তো ধরেন একটা থিওরিটিক্যাল কোশ্চেন। আর এই যে অনেকগুলো কমিশন খোলা, না, কমিশন যেগুলি খোলা হয়েছে, ডেফিনেটলি কমিশন তো আর সংস্কার করবে না, কমিশন সরকারকে একটা প্রস্তাবনা দিবে, সরকার হয়তো সেই প্রস্তাবনা অনুযায়ী সংস্কার কিছু করবে। তো এখন পয়েন্ট হলো যে দেখেন, এই গভর্নমেন্ট, আপনি যদি নির্বাচিত গভর্নমেন্টের কথা বলেন, সেক্ষেত্রে তো এই গভর্নমেন্টের, তাহলে এই গভর্নমেন্ট কি তাহলে অনির্বাচিত গভর্নমেন্ট? মানে অনির্বাচিত গভর্নমেন্ট ওই সেন্সে যে এই গভর্নমেন্ট ভোটের গভর্নমেন্ট না, কিন্তু একটা গণ অভ্যুত্থানের গভর্নমেন্ট তো বটেই। অবশ্যই। তো গণ অভ্যুত্থানের গভর্নমেন্ট মানে তার সার্টেন পিপল ম্যান্ডেট তো তার আছে। এবং আমরা দেখেছি কিছুদিন আগে এই যে জাতীয় ঐক্যের কথা বলা হলো, প্রধান উপদেষ্টা পলিটিক্যাল পার্টিগুলিকে ডাকলেন, তারাও তো এখানে ইয়ের কথা বলতেছেন, তারাও তো বলতেছেন যে এই সরকার আমাদেরই সরকার, পলিটিক্যাল পার্টিগুলো তো তাই বলতেছে যে এই সরকার ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে, এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, তারেক রহমান বলছেন, আর অন্যান্য বিএনপি নেতারা, জামায়াত নেতারা, অন্যান্য পলিটিক্যাল পার্টির নেতারা বলছেন। সুতরাং এই গভর্নমেন্ট তো তার মানে বোঝা যাচ্ছে যে এটা একটা অভ্যুত্থানজাত গভর্নমেন্ট যদি হয়, তাহলে তার একটা সার্টেন একটা ম্যান্ডেট তো আছে, পিপলস ম্যান্ডেট আছে। সুতরাং সংস্কার সে করতে পারবে কি পারবে না, তার কতটুকু ক্রাইটেরিয়া, সেটা আসলে মানে সে অনির্বাচিত কিনা, সেই প্রশ্নগুলোই আসলে আরো অনেক আমাদের ভাবা দরকার। যে মানে তাকে যে আমরা অনির্বাচিত বলে দিচ্ছি হুট করেই, সে তো আসলে, আমি যদি নির্বাচন অর্থে ধরি তাহলে সে অনির্বাচিত, কিন্তু সে তো পিপল ম্যান্ডেটস নিয়ে আসছে। সুতরাং ওই থিওরিটিক্যাল জায়গায় তো তাকে, আর সংস্কার, এটা সার্টেন সংস্কার তো এই সরকারের করেই যেতে হবে, কারণ সার্টেন সংস্কার, সাপোজ যে আমি বললাম আপনার ধরেন বিচার, সে যদি বিচার করতে চায় শেখ হাসিনা এবং তার দোসরদের, তাহলে তো তার কিছু সংস্কার লাগবে, এবং সেই সংস্কারগুলো আইসিটিতে সংস্কার আনতে হয়েছে না এই সরকারের, তাহলে সেই সংস্কার যদি এই গভর্নমেন্ট করতে পারে, অন্য সংস্কার এই গভর্নমেন্ট কেন করতে পারবে না? আমরা দ্রব্যমূল্যর কথা বলছি, এবং আমরা তো আমাদের আরো অনেক, দেখেন সরকার যে শুধু দ্রব্যমূল্যের ব্যাপারে আমাদের কথা মানে না, ব্যাপারটা তো তা না। চুপ্পুকে সরানোর ব্যাপারে তো জাতীয় নাগরিক কমিটি আন্দোলন করছে, সেটা তো সরকার মানে নেই। তো জাতীয় নাগরিক কমিটি যা বলে সরকার সেটাই মানে, আমি এটা বলছি একটু আগে যে সেটা আসলে ব্যাপারটা এরকম না। এরকম না কেন আসলে, মানে এরকম কেন হবে, এরকম না হবে না, এটাই তো স্বাভাবিক। ক্ষেত্রে তো আমরা দেখতেছি যে বারবার মানে বিএনপির একটা যে পলিটিক্যাল ভিউ, সেই পলিটিক্যাল ভিউটাকে সরকার বেশি গুরুত্ব দিচ্ছে না, বিএনপির পলিটিক্যাল ভিউকে সরকার বেশি গুরুত্ব দিচ্ছে, এটাও ভুল। আমি এটাই বলতেছি যে কোনো একটা বিশেষ পলিটিক্যাল পার্টির সাথে এই দল, এই সরকার জড়িত না। কারণ বিএনপির পলিটিক্যাল ভিউকে যদি সরকার বেশি গুরুত্ব দিত, তাহলে এই সরকার তো এতদিনে রূপরেখা দিয়ে দিত নির্বাচনের, সেটা তো সরকার এখনো দেয়নি।
বা সরকার তো এখন নির্বাচনের কথা বলেই নেই, এখনো সংস্কারের কথা সরকার বলতেছে। সুতরাং বিএনপিকে সরকার বেশি গুরুত্ব দিচ্ছে এটাও যেমন ঠিক না, আবার কিংস পার্টি বা এই যে যেটা বললেন সেটাও ঠিক না। এখানে সরকারের মধ্যে অনেকগুলা ডিসফাংশন এখনো আছে, কারণ সরকার অনেকগুলি বডি থাকে, সেই সবগুলি বডি একীভূত হয়ে কাজ করতেছে না, এখনো ফাংশন করতেছে না। আচ্ছা আচ্ছা প্রশাসন আছে, আমলাতন্ত্র আছে, পুলিশ আছে, সেখানে রদবদল হয়েছে অনেক ধরনের, পুরাতন অনেকে পালায়া আছে, অনেকে ভয়ে আছে, আবার আমলাতন্ত্র অনেকে ডিসফাংশনাল, আওয়ামী ভূত রয়ে গেছে অনেক জায়গায়। সুতরাং এই যাবতীয় কিছু মিলায় অনেকগুলো জিনিস আছে যেগুলো ফাংশন করতেছে না। তো এখন যেমন সিন্ডিকেট আছে, এখন সিন্ডিকেট ভাঙা, এখন সিন্ডিকেট ভাঙাটা তো আসলে সরকারের ব্যাপার, এটা তো আসলে ইভেন এটা তো কোনো পার্টির ব্যাপার না, কোনো রাজনৈতিক পার্টি তো যা সিন্ডিকেট ভাঙতে পারে না। সুতরাং আমরা আমাদের জায়গা থেকে যেটা করতে পারি সেটা হলো এই গভর্নমেন্টকে কথাগুলি বলে যেতে পারি, চাপগুলি দিয়ে যেতে পারি, কিন্তু বাকি এন্ড রেজাল্টটা তো গভর্নমেন্টের আনতে হবে, এটা তো আর নাগরিক কমিটি আনতে পারবে না। আনতে পারবেন। কিন্তু এই যে সরকার দেখা গেছে যে হারে দ্রব্যমূল্য বাড়তেছে, 3 মাস পর্যন্ত সরকারকে একটা সময় দেওয়া হয়েছে, আরো আগামী 2 মাস যদি দেখা যায় যে এরকম অবস্থায় থাকে দ্রব্যমূল্য, সেই ক্ষেত্রে কি মানুষ আবার রাস্তায় নামবে এরকম? না, দ্রব্যমূল্য বাড়লেই মানুষ যদি রাস্তায় নামে, এটা মানুষের ব্যাপার, এটা আমি তো বলতে পারবো না এটা মানুষ রাস্তায় নামবে কি নামবে না, আচ্ছা এটা মানুষের ব্যাপার। মানুষ যদি মনে করে, যেই মুহূর্তে মানুষ মনে করবে যে রাস্তায় নামা দরকার, সেই মুহূর্তে ডেফিনেটলি মানুষ রাস্তায় নামতে পারবে। মানুষের রাস্তায় নামাটা, মানুষের পাওয়ার তো মানুষের কাছে, এখানে আমি বা আপনি বলার কেউ না। মানুষ যদি মনে করে যে আমার এই গভর্নমেন্টকে হটানো দরকার, এই গভর্নমেন্ট আমার পারপাস সার্ভ করতে পারতেছে না, ডেফিনেটলি মানুষ রাস্তায় নামবে, এবং সেখানে আমাদের কোনো বিপরীত সেতু থাকার কথা না। আচ্ছা, তো 5 আগস্টের পরে পরপর 2বার হচ্ছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সেনাবাহিনী পেয়েছে। এখন এটা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জাতীয় নাগরিক কমিটি এবং ছাত্র প্রতিনিধিরা যারা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তারা কোনো রূপ প্রতিক্রিয়া দেখায়নি, এমনকি শিক্ষক নেটওয়ার্কও না। তাহলে এই যে ক্ষমতার সেন্টারে এবার কি তাহলে সেনাবাহিনী আর ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে কিনা ক্ষমতার সেন্টারে, বা এরকম কিছু? আচ্ছা, আর্মির আর ইস্যু, এর আগে তো আসলে দেখছি যে তারা বারবার না, সেনাবাহিনী। আর্মির ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার ক্ষেত্রে প্রতিক্রিয়া কেউ দেখায় না, এই কথাটা একদম ঠিক না। আচ্ছা, কারণ অনেকেই প্রতিক্রিয়া ব্যক্ত করছে, সংগঠন আকারে কেউ আলাদাভাবে করছে কিনা আমি জানি না, আলাদা কিন্তু অনেকেই প্রতিক্রিয়া ব্যক্ত করছে। আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার একটা কনটেক্সট ছিল, জি কনটেক্সটটা ছিল দেশব্যাপী যে অরাজকতা, দেশব্যাপী যে বিশৃঙ্খলা, সেই কনটেক্সটে বেসিক্যালি ম্যাজিস্ট্রেসি পাওয়ার তাদেরকে দেওয়া হয়েছিল। কিন্তু আর্মির ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরেও আমরা দেখছি যে আসলে সেই আইন শৃঙ্খলা ব্যবস্থা বা আইন শৃঙ্খলার অবস্থার উন্নতি আসলে খুব বেশি হয় নাই। অনেক ক্ষেত্রেই আমরা দেখছি যে বিচার বহির্ভূত হামলা, মব, ইভেন আর্মির উপরেও অনেক জায়গায় হামলা হয়েছে, জি অনেক এখনো এগুলি চলছে। চলছে। সুতরাং আর্মির ম্যাজিস্ট্রেসি পাওয়ার, এখন দেখেন আর্মির ম্যাজিস্ট্রেসি যেই পাওয়ারটা দেওয়া হয়েছে, আমরা কিন্তু এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারের ক্ষেত্রে আর্মি কিন্তু যেই পাওয়ারটা এক্সারসাইজ করতেছে এই মুহূর্তে বাংলাদেশে, এইবার যে আর্মিকে পাওয়ার দেওয়া হলো, আমরা কিন্তু আর্মির যে খুব বেশি আর্মি অনেক জায়গায় বিচার বহির্ভূত হত্যা চালাইতেছে বা এই করছে এরকম কিন্তু আমরা দেখিনি। না, দুইটা এখন পর্যন্ত আমি জানি যে বিচার বহির্ভূত হত্যার ঘটনা ঘটছে, হ্যাঁ আর কিছু ইয়ের ঘটনা ঘটছে, লিঞ্চিং মানে আর্মির হাতে কিছু নির্যাতনের ঘটনা ঘটছে যেগুলো আমাদের সামনে আসছে। এর বাইরে সেগুলো খুব, আমি বলবো যে মানে বাংলাদেশের আগের অতীত রেকর্ডের তুলনায় খুব বেশি না, এর বাইরে খুব বেশি ঘটনা আমরা দেখি নাই। কিন্তু স্টিল আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়াটা, এটা বাংলাদেশের একটা কনটেক্সটে দেওয়া হয়েছে, কিন্তু এটা কতদিন থাকবে বা এটা কতদিন চলবে এটা কনসার্নিং। ডেফিনেটলি এটা নিয়ে তো আমাদের কথা বলতে হবে, সেই জায়গা থেকে আমরা কথা বলে যাইতেছি, আমরা সেই জায়গা থেকে আমরা কথাগুলি বলতেছি, ইন্ডিভিজুয়াল জায়গা থেকে অনেক সংগঠনও প্রোগ্রাম করেও কথাগুলি বলতেছে। এখন যেই কনটেক্সট যে আইন শৃঙ্খলা রক্ষা করা বা আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা, সেই আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা, এটা নিয়েও আমি মনে করি এখনো তো ইন্টারিম গভর্নমেন্ট তো তার রূপরেখা দেয় না। আমি মনে করি ইন্টারিম গভর্নমেন্টের এটার ব্যাপারেও কথা বলা উচিত যে আর্মি কতদিন আসলে তার ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে এসে থাকবে, এবং আর্মির অ্যাকচুয়ালি এই গভর্নমেন্টের রোলটা কি। 5 আগস্টের পরে শেখ হাসিনা যখন হচ্ছে ভারতে আশ্রয় নিল, এরপর থেকে হচ্ছে বাংলাদেশ ভারত রাজনৈতিক সম্পর্কে একটা হচ্ছে অস্থিরতা বিরাজ করতেছে। অর্থনৈতিক সম্পর্ক আমরা দেখছি যে মোটামুটি স্টেবল আছে, এটাতে ভারতের কিছু গণমাধ্যমও ঘি ডালতেছে। ফলশ্রুতিতে অদ্ভুতভাবে বাংলাদেশে হিন্দু মুসলমানের যে ঐক্য ধরে রাখা, এটা একটা মানে অদ্ভুত সংকটে পড়ছে, যেটা গত 53 বছরে আসলে এত আকারে আসলে আমাদের চোখে পড়ে নাই। এবং এই সংকটে আসলে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে কি বলবেন? যেমন আগরতলা একটা হামলা গেল, তারপরে যে জাতীয় ঐক্য, তারপর পররাষ্ট্র সচিব আসলো বিক্রম মিস্ত্রি কে নিয়ে আসা হলো, তার সঙ্গে বসা হলো, সবকিছু নিয়ে মূলত হচ্ছে আপনি কি বলবেন? অন্তর্বর্তী সরকার এক্ষেত্রে কিছু চেষ্টা করছে, সেগুলো গুরুত্বপূর্ণ, প্রশংসনীয়। তারা ধর্মীয় নেতাদের সাথে বৈঠক করছে, ডায়ালগের একটা ব্যবস্থা করেছে,
তারপরে বিভিন্ন জায়গায় যে হামলাগুলি হচ্ছে সেগুলির তারা মানে যে যে অপপ্রচারগুলি ভারত চালাচ্ছে সেই অপপ্রচারগুলি নস্যাৎ বা ডিবাঙ্ক করার জন্য গভর্নমেন্টের তরফ থেকে এক ধরনের চেষ্টা আছে। ভারতের সাথে একটা কূটনীতি, একটা সমতাভিত্তিক কূটনীতি প্রতিষ্ঠা করার চেষ্টাও গভর্নমেন্টের তরফ থেকে আছে। কিন্তু গভর্নমেন্টের যেই জায়গাটায় খামতি বা যেই জায়গাটায় গভর্নমেন্টের দুর্বলতা এই ক্ষেত্রে আমি বলবো সেটা হলো যে বাংলাদেশের মধ্যে মাজার সহ হিন্দুদের উপরে যেই হামলাগুলির ঘটনাগুলি ঘটছে সেই জায়গাগুলিতে আমি বলবো বাংলাদেশের সরকার প্রথমত আইন শৃঙ্খলা দিতে সেখানে ব্যর্থ হয়েছে অনেক ক্ষেত্রে, অনেক জায়গায়। আবার অনেক জায়গায় এই যে এইটাকে মানে হিন্দুদের যেই ইয়েগুলি, যেই দাবি দাওয়াগুলি আছে বা হিন্দুদের উপর যে হামলাগুলি হয়েছে, পলিটিক্যাল ইয়ের বাইরের যে হামলাগুলি হয়েছে, সেই দাবি দাওয়াগুলিকে পর্যালোচনা করা, সেগুলিকে আন্তরিকতার সাথে সেগুলির নিয়ে আলাপ আলোচনার টেবিলে বসা, কিংবা ওই যে বিচার মানে যে হামলাগুলি হয়েছে সেগুলির বিচার, নিরাপত্তা দেওয়া, এই জায়গাগুলিতে আমি বলবো যে ইন্টারিম গভর্নমেন্ট মোটা দাগে তার এক ধরনের ব্যর্থতা আছে। চিন্ময় কৃষ্ণ দাস, যিনি ইসকনের একজন বহিষ্কৃত সদস্য, তাকে নিয়ে দেশের সংখ্যালঘুদের রাজনীতিতে যে হাওয়া দেয়া হলো, এটাকে আপনি কিভাবে দেখেন? চিন্ময় কৃষ্ণ দাসের ব্যাপারে ইসকন বা চিন্ময় কৃষ্ণ দাস এই ব্যাপারগুলি আসলে বাংলাদেশে এই মুহূর্তে খুবই সেন্সিটিভ। বাংলাদেশে ইসকনের ইস্যুটাও খুব সেন্সিটিভ। চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে এই মুহূর্তে, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার একটা মামলা চলমান, এটাও খুব সেন্সিটিভ একটা জায়গা। তো আমি জানি না সরকার কি কারণে চিন্ময় কৃষ্ণ দাস কিন্তু সে এক ধরনের হিন্দু সনাতন জাগরণ মঞ্চ যেটার সে মুখপাত্র, সেটা নিয়ে একটা 8 দফা দাবি নিয়ে আমরা দেখেছি যে হিন্দুরা কথা বলছে বা তার প্রোগ্রাম করছে। তো সেই 8 দফা দাবি নিয়ে গভর্নমেন্ট চিন্ময় কৃষ্ণ দাসের সাথে বা হিন্দু জাগরণ মঞ্চ, সনাতন জাগরণ মঞ্চ, তাদের সাথে এক ধরনের গভর্নমেন্টের পক্ষ থেকে আলোচনা বা পর্যালোচনা কি তাদের সাথে হয়েছে এগুলো আমরা জানি না বিস্তারিত। তো চিন্ময় কৃষ্ণ দাসকে যেই মুহূর্তে যেই সময় এটা গ্রেফতার করা হলো, আমরা মনে করি যে এইটা এবং যেই মামলায় যেই দোষে তাকে গ্রেফতার করা হলো, এটা মানুষের মনে এক ধরনের অবিশ্বাসের জন্ম দিচ্ছে। কারণ আপনি যদি রাষ্ট্রদ্রোহিতার কথা বলেন যে উনি গেরুয়া পতাকা লাগাইছেন বাংলাদেশের পতাকার উপরে, সেই ক্ষেত্রে রাষ্ট্রদ্রোহিতা কিন্তু তাইলে আরো অনেকের নামে এই মামলা করা যায়। মানে যারা ধরেন জাতীয় সঙ্গীত পাল্টাতে চায় বাংলাদেশের বা পাল্টানোর কথা বলে, তাদের নামেও তো রাষ্ট্রদ্রোহিতার মামলা করা যায় মানে এই যুক্তিতে। সুতরাং চিন্ময় কৃষ্ণ দাসকে আপনি যদি গ্রেফতার করতে চান বা যদি তাকে অন্য কোনো কারণে গ্রেফতার করা হয়ে থাকে, সেটা আমরা জানি না রাষ্ট্রীয় কোনো এখানে সিকিউরিটির কোশ্চেন আছে কিনা বা কোনো গোয়েন্দা তথ্য আছে কিনা। না, বিএনপির নেতা আপনি যেটা বলতেছেন, বিএনপির নেতা ওইটাই বলছে যে তাকে রাষ্ট্রদ্রোহিতার মামলাটা করছে বিএনপি নেতা, সেই মামলা থেকেই তাকে গ্রেফতার করা হয়েছে। না, আমি বলতেছি যে তাকে যদি কোনো সিকিউরিটি ইন্টারনাল কোনো গোয়েন্দা সংস্থার কাছে কোনো ইন্টারনাল কোনো মেসেজ থাকে বা এই ধরনের কিছু থাকে, সেই কারণে যদি তাকে গ্রেফতার করা হয় সেটা আমরা জানি না। কিন্তু যেই মামলাটা দেখিয়ে তাকে যেই মুহূর্তে গ্রেফতার করা হলো, এটা অত্যন্ত দুর্বল এবং এটা আসলে হয় না। কারণ বাংলাদেশের সংবিধানে এখনো রাষ্ট্রদ্রোহিতার যে ধারাগুলি আছে, আপনি এখনো যদি দেখেন, এখনো যেহেতু সংবিধান পরিবর্তন হয় নাই, ওই ধারাগুলিতে আমরা সবাই এই মুহূর্তে রাষ্ট্রদ্রোহী। আপনি বারবার বলছিলেন আওয়ামী লীগের চক্রান্তের কথা, জাস্ট ছোট একটা নোক্তা, সেটা হচ্ছে আওয়ামী লীগ কি ফিরে আসবে কিনা, এরকম চক্রান্ত করে সম্ভাবনা কতদূর? আওয়ামী লীগ ফিরে আসবে কিনা সেটা তো ভবিষ্যতের ব্যাপার, আমি তো ভবিষ্যৎবেত্তা না। কিন্তু আওয়ামী লীগ যেই পরিস্থিতিতে যেই অবস্থায় আওয়ামী লীগ মানে ক্ষমতা ছাড়ছে, সেই বিচার আমি মনে করি যে আওয়ামী লীগ ফিরে আসবে কি আসবে না এটা আসলে আমার কোশ্চেনের পয়েন্ট না। বাংলাদেশের মানুষ যদি কোনো দলকে গ্রহণ করে সেই দল ফিরে আসবে, বাংলাদেশের মানুষ যদি কোনো দলকে গ্রহণ না করে সেই দল আসবে না। পয়েন্ট ইজ যে কোনো একটা বহির্দেশের কোনো একটা বাইরের দেশের গোয়েন্দা সংস্থার সাহায্যের মাধ্যমে বাংলাদেশে আর কেউ যাতে পলিটিক্স করতে না পারে, এবং যেই গণহত্যা হয়েছে জুলাই আগস্টে, সেই গণহত্যার বিচার ছাড়া কেউ যাতে আর বাংলাদেশে পলিটিক্স করতে না পারে। আচ্ছা, আপনি বারবার বলছিলেন বিচারের কথা। আমরা দেখেছি যে ৭১-এ যে হচ্ছে যুদ্ধের যে গণহত্যা, সেটার বিচার হলো ২০১৩-তে শাপলাতে, শাহবাগে একটা মানে গণ আদালতের মাধ্যমে, এবং সেই আন্দোলনের প্রেক্ষিতে কয়েকজন জামাতের নেতা ফাঁসি হলো। সেমভাবে কি আরেকটা আন্দোলনের প্রয়োজন আছে কিনা, যে এই যে আওয়ামী লীগের যে গণহত্যাটি চালিয়ে গেল তাদের বিচারের কার্য? না, দেখেন, আপনি আন্দোলন করতেই পারেন, বিচারের দাবি আপনি করতে পারেন, কিন্তু শাহবাগের গণ যে আদালত, না, শাহবাগে গণ আদালত হয় নাই। গণ আদালত হয়েছিল 1992 সালে, সেটা জাহানারা ইমামের নেতৃত্বে।
সেইটা হয়েছিল গণ আদালত, ঘাতক দালাল নির্মূল কমিটি। গণ আদালত হয়েছিল তখন, শাহবাগে গণ আদালত হয়নি। তো যেটাই হোক, শাহবাগে যে আন্দোলন হয়েছে, আপনি গণহত্যার বিচার চাইতে পারেন, বিচার চাই আন্দোলনও করতে পারেন, হুইচ ইজ ফাইন। কিন্তু আমরা সবসময় শাহবাগের যে আন্দোলন, তার যে গতি প্রকৃতি এবং তার আগে এগুলো আমরা বিরোধিতা করছি এই পয়েন্টে যে বিচার তো একটা স্বাধীন প্রক্রিয়া। আপনি মব ক্রিয়েট করে সেই বিচারকে আপনি প্রায় মানে করতে পারেন না, আপনি সেই বিচারকে প্রভাবিত করতে পারেন না মব ক্রিয়েট করে। সুতরাং আমরা দাবি জানাবো, বিচারের দাবি, যদি বিচার না হয় তাহলে রাস্তায় নামবে মানুষ, কথা বলবে, এই করবে, সমস্যা নেই। বাট পয়েন্ট ইজ যে আপনি যদি মানে একটা রাষ্ট্রের বা বিচার ব্যবস্থাকে জিম্মি করে, কোনো একটা আন্দোলনের মুখে জিম্মি করে তাকে দিয়ে রায় আদায় করিয়ে নিতে থাকেন, তাহলে মানে এটা আসলে ইথিক্সের ব্যাপার। মানে যে তাহলে আপনার শাহবাগের বিরোধিতা আপনার কোন উদ্দেশ্যে ছিল? মানে তাহলে তো আপনার শাহবাগের বিরোধিতা লেজিট না, কারণ তারাও সেম কাজ করছে, তারা যেটা মনে করছে। মানে ধরেন সাপোজ ব্যাপারটা কি, যে আপনি মনে করেন যে অমুকের এই বিচারটা হওয়া দরকার, এখন আপনার মন মতো বিচার ধরেন হয় নাই, ফলত আপনি এটা একটা আন্দোলনের মাধ্যমে সেই বিচারটা আপনি আনলেন, তাহলে এটা তো বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ করা বা বিচার ব্যবস্থাকে প্রভাবিত করা। শাহবাগ এই কাজটা করছিল বিধায়ী আমরা কিন্তু শাহবাগের বিরোধিতা করছি বা বিরোধিতা করি এখনো। সুতরাং আমি যদি আবার সেম কাজ করি বা আপনি যদি সেম কাজ করেন, তাহলে এটা তো আসলে আমরা কোন গ্রাউন্ডে তাহলে শাহবাগকে ভুল বলবো বা শাহবাগকে আমরা ওই প্রতিবাদ যে জানাইছিলাম বা বিরোধিতা, সেটা আসলে গ্রাউন্ড কি? সুতরাং আমি মনে করি যে ওই জায়গাটায় যাওয়া আমাদের বা করাটা আমাদের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া দরকার, ওই জায়গাটা যাওয়া উচিত হবে। তবে এখানে একটা বড় ব্যাপার কি, শাহবাগ হওয়ার ক্ষেত্রেও কিন্তু ওই যে বিচারহীনতার সংস্কৃতির একটা দায় আছে। মানে বিচার যে হয় না, দীর্ঘদিন যাবৎ হচ্ছে না, সেই বিচারহীনতার সংস্কৃতির একটা দায় আছে। মানুষ মব করে কখন? যখন ওই বিচারহীনতার সংস্কৃতি দীর্ঘদিন চলতে থাকে তখন মানুষ মব করে। সুতরাং এই জুলাই হত্যাকাণ্ডের বিচার যদি ঠিকঠাক মতো করতে না পারে এই গভর্নমেন্ট হোক বা পরে অন্য যে গভর্নমেন্ট আসুক, বা না করে, বিচারহীনতার দায় মুক্তির সংস্কৃতি যদি চলতে থাকে, তাহলে মানে এটা আসলে একটা স্যাড ব্যাপারে। এখন মানে আমি আপনি হয়তো নৈতিকভাবে আমাদের অবস্থানটা জানাবো, কিন্তু মানুষ যদি দেখে তাহলে কেউ না কেউ তো পলিটিক্স করবে এটা নিয়ে। আপনি তো দীর্ঘদিন সীমান্ত হত্যা নিয়ে কাজ করেছেন। গত 6 ডিসেম্বর পঞ্চগড় সীমান্তে একজন বাংলাদেশি বিএসএফ এর গুলিতে নিহত হয়েছে। দীর্ঘদিন যাবৎ কিন্তু এই নৃশংস হত্যাকাণ্ডগুলো চলমান রয়েছে। আবার সম্প্রতি যুক্ত হয়েছে ভারতে আশ্রয় দেওয়ার, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার যে রাজনীতির খেলা। এই খেলা আসলে ভারত কবে শেষ করবে বলে আপনি মনে করেন, বা আদৌ শেষ হবে কিনা? বারবার সীমান্ত হত্যা, সঙ্গে আবার এই যে শেখ হাসিনাকে আশ্রয় দেয়া ভারতে। ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে আসলে মানে ভারত বাংলাদেশের মধ্যে 5ই আগস্টের পরে যেই তিক্ততা, সেটার পেছনে ডেফিনেটলি ভারতের অতীত ভূমিকা বাংলাদেশের রাজনীতিতে, তার আওয়ামী লীগের সাথে তার যেই বন্দোবস্ত, গত 15 বছরের যেই তিক্ততা, সীমান্ত হত্যা, তারপরে পানির ন্যায্য হিস্সা না দেওয়া, বাংলাদেশের রাজনীতিতে বারবার দখলদারিত্ব ইত্যাদি অনেক কিছু দায়ী। এবং এটার সাথে নতুন করে যুক্ত হয়েছে শেখ হাসিনাকে এই ভারতে আশ্রয় দেওয়ার ব্যাপারটি। ইভেন ভারতে শেখ হাসিনা কোন স্ট্যাটাসে আছে সেটাও ভারতে স্পষ্ট করে নেই এখনো। মানে তার তো ভিসা যেটা ছিল, সেই ভিসাও সরকার নতুন প্রজ্ঞাপন জারি করার পরে তার ভিসার শেষ হয়ে গেছে। এখন ভারতে সে আসলে পলিটিক্যাল অ্যাসাইলামে আছে না কি হিসাবে আছে সেটাও ভারত সরকার স্পষ্ট করেনি। সুতরাং নতুনভাবে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত সরকার আসলে বাংলাদেশের জনগণের সাথে এক ধরনের তিক্ততা সে বাড়িয়ে তুলেছে আসলে। আর সীমান্ত হত্যা বা গুজব ছড়ানো, এই কাজগুলিও ভারতের মিডিয়া, ভারত সরকার, গভর্নমেন্ট এখনো করে যাচ্ছে। এটা ভারত কবে শেষ করবে সেটা তো আসলে ভারতই জানে কবে শেষ করবে। আমাদের জায়গা থেকে কাজটা বা কথাটা হলো যে ভারতের বাংলাদেশকে কলোনি বানিয়ে রাখার যে রাজনীতি, বাংলাদেশকে সিকিউরিটি কনসার্ন বানিয়ে রাখার যে রাজনীতি, সেটা আর নতুন বাংলাদেশে সেটা হতে দেওয়া যাবে না। ভারতের সাথে ভারত আমাদের যেহেতু প্রতিবেশী রাষ্ট্র, আমাদের সাথে তাদের 3 দিকে সীমান্ত আছে, ভারতের সাথে কোনো শত্রুতা, ভারতের সাথে কোনো ধরনের শত্রুতামূলক অবস্থান আমরাও চাই না। আমরাও চাই দক্ষিণ এশিয়া একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে ভারত যেরকম আছে আমরাও সেরকম থাকতে চাই। দ্যাটস ইট। ডাকসু নির্বাচন ইস্যু নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে একটা নতুন মাত্রা দেখা যাচ্ছে। সেটা হচ্ছে সরকার আগে ডাকসু নির্বাচন চাচ্ছে জাতীয় নির্বাচনের আগে। বিএনপি বলছে যে আগে জাতীয় নির্বাচন, অন্যদিকে ছাত্রদল আবার বলছে যে না, নির্বাচনটা হচ্ছে একটু, ডাকসু নির্বাচনটা একটু হচ্ছে বিলম্বিত হলে ভালো হয়।
আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সব মুখপাত্র আছে তারা বলছে যে না, আমরা ডাকসু নির্বাচনটা হলে ভালো হয়। এই যে যে একটা মানে কয়েকমুখী একটা ডাকসু নির্বাচন নিয়ে বলা চলে যে দ্বন্দ্ব বা সংকট, এটা নিয়ে আপনি কি বলবেন? আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন পরিচিত মুখ রাজনৈতিক পেরিফেরিতে। না, এটা হয়তো সবাই যার যার পলিটিক্যাল যেই পলিটিক্যাল যার যার যেই হিসাব নিকাশ সেই জায়গা থেকে হয়তো ইলেকশন আগে চাওয়া বা পরে চাওয়ার ঘটনাগুলি ঘটছে, কিন্তু ডেফিনেটলি ডাকসু নির্বাচন অবশ্যই শুধু ডাকসু না, প্রত্যেকটা ছাত্র সংসদ ইলেকশন এর মধ্য দিয়েই নতুন নেতৃত্ব উঠে আসা দরকার ইউনিভার্সিটিগুলি কলেজগুলি থেকে। কিন্তু আমরা যখন সংস্কারের কথা বলছি তখন ডেফিনেটলি এখানেও সংস্কারের অনেকগুলি জায়গা রয়ে গেছে। মানে ধরা যাক ছাত্র সংসদগুলির যে গঠনতন্ত্র আছে সেই গঠনতন্ত্র কিন্তু এখনও ত্রুটিপূর্ণ গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্র সংস্কারের বিষয় আছে। তারপরে অনেকগুলি জায়গায় দেখা গেছে যে সিন্ডিকেট, তারপরে সিনেট সিন্ডিকেটে এখনও ফ্যাসিবাদের অনেক দোসররা আছে, সেই জায়গাগুলিকে সংস্কার করার কিছু ব্যাপার আছে। অর্থাৎ ডাকসুর যে কাঠামোটি আছে, ডাকসু বা ছাত্র সংসদ নির্বাচনের যে কাঠামোটি আছে, সেই কাঠামোটি কিন্তু অত্যন্ত পুরাতন একটি কাঠামো, এবং এই কাঠামোটি এই যে বারবার ডাকসু বন্ধ হয়ে যায়, ডাকসু যে হয় না, 90-এর পরে যে আর হয় নাই, সেইটা না হওয়ার পেছনে ওই ডাকসুর কাঠামোটারও কিছুটা দায় আছে, কাঠামোগত অনেক দায় আছে। আরেকটা প্রশ্ন জাতীয় নাগরিক কমিটির সদস্য তুহিন খানের কাছে, সেটা হচ্ছে জাতীয় নাগরিক কমিটির সব থেকে বড় মিত্র এখন কোন দল রাজনৈতিক পেরিফেরিতে? না, জাতীয় নাগরিক কমিটির মিত্র আসলে সবাই, কারণ জাতীয় নাগরিক কমিটি যেহেতু একটা অভ্যুত্থানের সংগঠন, অভ্যুত্থানজাত সংগঠন, সুতরাং এই অভ্যুত্থানে যে সমস্ত দলের পার্টিসিপেশন ছিল সমস্ত দলই জাতীয় নাগরিক কমিটির মিত্র, এটা আমি মনে করি। এখন ভোটের মাঠে ভোটের ইসে জাতীয় নাগরিক কমিটির থেকে যদি পলিটিক্যাল দল হয়, তাহলে ভোটে তারা কাদের সাথে ভোট করবে বা নির্বাচনী জোট কেমন হবে সেটা আসলে এখনও ইয়েট টু সি, এটা এখনও বলার সময় আসে নাই আমি মনে করি। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী যতগুলি সংগঠন দল যা আছে সবাই আমাদের মিত্র। সবাই আপনাদের মিত্র। আচ্ছা তুহিন খান, আমরা প্রায় শেষে চলে এসেছি। এখন শেষ করবার আগে আমরা হচ্ছে একটি র্যাপিড ফায়ার রাউন্ড খেলতে চাই। এখানে হচ্ছে আমি কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের নাম বলবো, আপনি হচ্ছে তাদের ব্যাপারে মূল্যায়ন করবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাজনীতিতে মানে যেই অল্প কয়েকজন জেন্টেলম্যান আছে, ভদ্রলোক, তাদের মধ্যে একজন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমি এভাবেই দেখি। আচ্ছা, আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যার। ডক্টর আসিফ নজরুল এই মুহূর্তে বাংলাদেশের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি এবং অন্যতম দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিও বটে। ডক্টর আসিফ নজরুলের ক্ষেত্রে আমি একটা দোয়া করবো আর কি, যে ডক্টর আসিফ নজরুল যাতে তার দায়িত্বগুলো ঠিকঠাক মতো পালন করতে পারেন। তিনি ক্ষমতাধর এবং আপনি তার জন্য দোয়া করছেন। আচ্ছা, উপদেষ্টা মাহফুজ আলম। মাহফুজ আলম, তার ব্যাপারেও আসলে একই কথা বলতে হয়। মাহফুজ আলমও এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে একজন মোটামুটি ক্ষমতাধর ব্যক্তি। মাহফুজ আলমের ব্যাপারেও আমি প্রার্থনা করব আল্লাহর কাছে যে উনি যাতে ওনার দায়িত্বগুলো ঠিকঠাক মতো পালন করতে পারেন। আচ্ছা, উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, সংস্কৃতি মন্ত্রণালয় উপদেষ্টা। উপদেষ্টা হওয়ার পরে ওনার সিনেমার মান বাড়ছে না কমছে এটা দেখতে হবে আর কি এটা আমার। দেখতে হবে। হ্যাঁ, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। নুরুল হক নূর, তার যে ইমেজটা তৈরি হয়েছে বিভিন্ন ইস্যুতে, নুরুল হক নূর ডেফিনেটলি ফ্যাসিবাদ বিরোধী রাজনীতির একজন মুখ। ওনার যে ইমেজটা তৈরি হয়েছে নানান ইস্যুতে, সেই ইমেজটা উনি যাতে কাটিয়ে উঠতে পারেন, সেটা আমি ওনার জন্য মানে এটা ওনার কাটিয়ে ওঠা উচিত বলে আমি মনে করি আর কি। হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মামুনুল হক সাহেব। ওনারা নতুন বাংলাদেশে আশা করি আরও টলারেন্ট রাজনীতি করবেন, এটাই আমি কামনা করি আর কি। হেফাজতে ইসলাম আরো টলারেন্ট রাজনীতি করবেন। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। সার্জিস আলম বাংলাদেশের গতানুগতিক রাজনীতির যেই ধারা, তার বাইরে বেরিয়ে নতুন কিছু করার তাকে আল্লাহ তৌফিক দান করুক। তৌফিক দান করুন। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। ফ্রেন্ড আমার, ওর ব্যাপারে এইটাই বক্তব্য। নাহিদকে আমি আলাদাভাবে দেখি না, নাহিদ আমার ফ্রেন্ড এবং নাহিদ বাংলাদেশের সবচেয়ে ম্যাচুরড লিডার এই মুহূর্তে, এটাই ওর ব্যাপারে আমার বক্তব্য। আচ্ছা, ম্যাচিউরড লিডার নাহিদ ইসলাম। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার। দেশটা যাতে সহি সালামতে থাকে আর কি, এই দোয়া করবেন। এই দোয়া করি। ওনার নাম শুনলেই ইদানিং এই দোয়াই আসে যে
দেশটা সহি সালামতে যাতে থাকে, আপনি তো মইরা টইরা যাবেন, বাইচে তো থাকবো আমরা। তো ওইভাবেই দেশের জিনিসগুলা দেখে নাই। মরে যাবে, আপনারা বেঁচে থাকুন। ধন্যবাদ তুহিন খান। বাংলা টেলিগ্রাফের সৌজন্যে আয়োজিত পলিটিক্যাল কম্পাস শোয়ে আপনাকে পেলাম, আমরা খুবই ধন্য। আপনি যত কথা বলেন ততই আমাদেরকে শুনতে ইচ্ছা করে, কিন্তু এখানেই আমাদের শোটা শেষ করতে হবে, পলিটিক্যাল কম্পাস। আপনারা যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন আপনাদেরকে ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি পলিটিক্যাল কম্পাস। ধন্যবাদ।